আজ 6 ডিসেম্বর। সারা পৃথিবীর কাছে, বাংলাদেশের কাছে, কারো কাছে এই দিনটার আলাদা কোনো তাৎপর্য নাই। কিন্তু এই বাংলাদেশে একটা লোক এই দিনটা কখনো ভুলতে পারবেন না। ঠিক ১ বছর আগেই আজকের দিনে এই লোকটা অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন। পরে জানতে পারছিলেন যে তিনি একটা মারণ ব্যাধিতে আক্রান্ত। এসব ক্ষেত্রে যেটা হয় যে ওখান থেকে লোকজন আর বিছানা ছেড়ে উঠতে পারে না। সারাটা জীবন নস্টালজিয়া নিয়ে কাটাতে হয় এবং দুরবস্থার মধ্যে কাটাতে হয়। দুরবস্থা সেই লোকটারও ছিল। কিন্তু ওই জায়গা থেকে তিনি ফিরে আসছেন, জীবনের সঙ্গে লড়াই করে নিজেকে মৃত্যুঞ্জয়ী প্রমাণ করছেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে অন্যতম বড় একটা সাফল্য তার হাত ধরে এই ডিসেম্বর মাসেই আসছে। আমাদের মওদুদুর রহমান শুভ, আমার খুব প্রিয় শুভ ভাইয়ের কথা বলতেছিলাম, যে শুভ ভাইয়ের কোচিংয়ে আমাদের আন্ডার 21 যে ন্যাশনাল হকি দল, সেটা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। এবং প্রথমবারের মতো আমাদের হকির যে কোনো টিম, এজ লেভেল বলেন, ন্যাশনাল টিম বলেন, যে কোনো টিম কোনো বিশ্বকাপ খেলার সুযোগ পেল। এবং এটার কারিগর হচ্ছে এই মৃত্যুঞ্জয়ী শুভ ভাই। শুভ ভাই হকি খেলোয়াড়ি জীবনে আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল। হকি ছাড়ার পরেও মানে আমরা পরস্পরের ভাই দাদা বললেও বন্ধুর মতো সম্পর্ক আমাদের। সেই জায়গা থেকে আমি নিজেও খুব প্রাউড ফিল করতেছি, খুব প্রাউড ফিল করতেছি যে শুভভাইয়ের নেতৃত্বে শুভভাই এইভাবে জীবনকে জয় করে আবার ফিরে আসছে। এটা যত বড় আনন্দের, সেই একই রকম আনন্দের যে শুভভাই জাতিকে এত বড় একটা রেজাল্ট এনে দিছে। এই আন্ডার 21 দলের সবাইকে তো অভিনন্দন জানাই, সেই সঙ্গে শুভভাইয়ের জন্য একটা বাড়তি অভিনন্দন। এবং সংক্ষেপে শুভভাইয়ের লড়াইটার কথা একটু বলি। দেখেন, শুভ ভাইয়ের কথা বা ওই সময়ের হকির কথা বললে আমি খুব নস্টালজিক হয়ে যাই। মানে ওইটা আমার জীবনে সম্ভবত সবচেয়ে রোমান্টিক রিপোর্টিংয়ের সময়টা। আমাদের প্রথম আলোর সিনিয়র রিপোর্টার তখন মাসুদ আলম, মাসুদ ভাই আমাকে হাতে ধরে হকি স্টেডিয়ামে নিয়ে গেছিলেন যে হকিটাও করতে হবে। তো আমাকে বসায় দিয়ে গেছিলেন হচ্ছে ওই যে প্রেস যেখানে বসে, ওই জায়গাটা আসলে ভিআইপিরা বা সাবেক তারকা খেলোয়াড়রা সবাই মিলেমিশে বসে খেলা দেখে। তো আমি খেলা দেখতেছি, হুট করে দেখি একজন মানে স্টিক উঁচু করে বল ঠেকানোর চেষ্টা করছে। রেফারি ফাউলের বাঁশি বাজাচ্ছেন। আম্পায়ার, সরি, এই তো কতদিন যাই না, তার ফলে কি হয়েছে, আম্পায়ারের রেফারি বলতেছি। আমি বুঝতে পারি না যে এটা কেন হলো। তো আমি পাশে থাকা কাকে যেন জিজ্ঞেস করতেছি যে এটা কেন ফাউল হলো। পাশ থেকে এক ভদ্রলোক বলতেছেন যে এটা হচ্ছে এই কারণে ফাউল হলো, আপনি খেলা চলা অবস্থায় কখনোই স্টিক এই উচ্চতার উপরে তুলতে পারবেন না, তাহলে এটা ফাউল হবে। তা আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আপনার সঙ্গে পরিচিত হতে চাই। তো উনি বললেন আমার নাম কামাল। জাস্ট আমি শকড হয়ে গেলাম যে এই সেই সাদেক কামাল জুটির কামাল। কামাল ভাইয়ের পাশে বসে জীবনে প্রথম হকি খেলাটা কী এটা বুঝছিলাম। সেই থেকে কামাল ভাইয়ের সূত্র ধরেই ওই সময়ের যারা তরুণ খেলোয়াড়, তাদের সবার সঙ্গে দারুণ একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। এই শুভ ভাই, রানা, প্রিন্স ভাই, মানে ওরা তো একটা ব্যাচ। এমন সময় একটা সময় ছিল যে বিকেএসপির ৩জন স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ৩জন স্টুডেন্ট, ৩জন দেশের শীর্ষ ৩টা দলের ক্যাপ্টেন ছিল। এবং ওরা ৩জন এই যে মণিপুরি পাড়ার কোনায়, মানে সংসদ ভবনের অপোজিটে, ওইখানে একটা জায়গায় আড্ডা দিত। ওরা শুধু ৩জন না, সবাইটাই সবাই আড্ডা দিত। দ্যাট ওয়াজ বিউটিফুল টাইম, বিউটিফুল টাইম। আমি ভাগ্যচক্রে মণিপুরি পাড়ায় থাকতাম তখন, খুব ওই আড্ডায় অংশ নিতাম। হকিরে খুব পার্ট অফ লাইফ মনে হতো। তো শুভভাইয়ের কথা বলতেছিলাম, কোথায় চলে গেছি, এই হয় বয়স হয়ে গেলে। তো শুভ ভাই ওই সময় তারকা খেলোয়াড়, কিন্তু ওইভাবে লাইমলাইটে কখনো আসেন নাই। শুভ ভাই ন্যাশনাল টিমের হয়েও 40টার উপরে ম্যাচ খেলছেন, অনেক গোল করছেন। এক সিজনে আমার মনে আছে ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন শুভ ভাই। উষায় খেলছেন। উষা কিন্তু আমাদের হকির সবচেয়ে বড় দল। আপনারা জানেন কি না এটা, যারা ক্রিকেট ফুটবল নিয়ে থাকেন তারা হয়তো খুব বেশি খেয়াল করবেন না। উষা ক্রীড়াচক্র নামে একটা ক্লাব আছে, ওটা হচ্ছে হকির সবচেয়ে বড় দল। পরে শুভ ভাই আবাহনীতে লম্বা সময় কাটাচ্ছেন। আবাহনীর একবার শিরোপাও জিতাইছেন শুভ ভাই। শুভ ভাই কারিগর ছিলেন এবার। তো শুভ ভাই ওই যেটা বললাম যে একটা আলোর আড়ালে ছিলেন এবং খুব মানে মিতভাষী এবং খুব মানে খুবই ভদ্র মানুষ। হকির কিন্তু একটা ব্যাপার আছে, মানে আমি অন্য কোনো খেলারে ছোট করতেছি না, বাংলাদেশে হকি এবং দাবা হচ্ছে সবচেয়ে এডুকেটেড খেলোয়াড়দের খেলা। একটা সময় হকি ছিল হচ্ছে পুরনো ঢাকার খেলা বা ফরিদপুরের কিছু খেলোয়াড়দের খেলা। পরে এটা মূলত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের খেলা হয়ে গেছে। মানে বিকেএসপি হয়ে যারা ঢাকা ইউনিভার্সিটিতে আসতেন, মূলত বিকেএসপির স্টুডেন্টরাই হকিটাকে পরের দিকে টিকায় রাখছে আজাদের পরের যুগে, আজাদ মেরিনার্সের পরের যুগে। এবং তারা সবাই ঢাকা ইউনিভার্সিটির ভালো স্টুডেন্ট। সবাইও ঢাকা ইউনিভার্সিটির ব্লু। ফলে বেশ
ফেমাস একটা ব্যাপার। শুভ ভাই রিটায়ার করার পরপরই বিকেএসপিতে জয়েন করছেন কোচ হিসাবে। শুভ ভাই নিজে বিকেএসপির স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং মানে নামকরা খেলোয়াড়। ফলে তার বিকেএসপিতে কোচ হিসাবে জয়েন করতে কোর্স করার পরে আর খুব একটা সমস্যা হয় নাই। খুব শান্তিতে চলতেছিল। শুভ ভাইয়ের স্ত্রী বিকেএসপি যে পাবলিক স্কুল আছে ওইটার টিচার। শুভ ভাই ওখানকার কোচ, দুটো বাচ্চা আছে ছোট ছোট। শুভ ভাই বলতেছি, শুভ ভাই কিন্তু আমার চেয়ে বয়সে 2 বছরের ছোট। তো যাই হোক সেটা ব্যাপার না। মানে একটা সাজানো গোছানো স্বপ্নের মতো সংসার। বাকিটা জীবন তার আর দুশ্চিন্তা করার কথা না। একেবারে ঝড়ের মতো এই ঘটনাটা ঘটলো যে ৬ ডিসেম্বরের কথা বললাম, ২০২৩ সাল মানে গত বছরের ৬ ডিসেম্বরে। সবাই তখন ওই বিকেএসপির বাসায় ছিলেন। বাসায় বিছানার উপর বসে বা শুয়ে থাকা অবস্থায় সেন্সলেস হয়ে গেলেন। পরে কলিগরা ধরে নিয়ে পাশে একটা হসপিটালে নিয়ে গেল। ওটা বোধহয় ইন্টারন্যাশনাল একটা হসপিটাল আছে পাশেই, ওই জিরানি এলাকায়। তো সেখানে যাওয়ার পরে শুরুতে বলা হলো কোনো সমস্যা না। পরে ঢাকায় এনে এমআরআই করার পরে জানা গেল যে শুভর মাথায় একটা টিউমার আছে এবং মানে সেটা খুব ভালো কিছু বলে ডাক্তার মনে করতে পারেন নাই। আমার মনে আছে যে পত্রিকায় দেখতেছিলাম যে রানা, প্রিন্স ভাই সহ সবাই ওই সময় শুভ ভাইয়ের সঙ্গেই আছে, রাত দিন শুভ ভাইয়ের সঙ্গেই আছে। শুভ ভাইকে ওরা একা ছাড়তেছিল না। কিন্তু শুভ ভাই নিজে খুব ভেঙে পড়ছিলেন। মানে এটা তো ভেঙে পড়ার কথা, সবাই ভেঙে পড়বে। মাথার ভিতরে একটা টিউমার ধরা পড়ছে। শুভ ভাই ঠিক বুঝতেছিলেন না যে হোয়াট টু ডু, হোয়াট নেক্সট। মানে উনি যে পাজলটা হয়ে গেছিলেন সেটা হচ্ছে যে মানুষ এরকম ক্ষেত্রে যেটা একটা বড় ব্যাপার যে ওয়াই মি, হোয়াট নেক্সট কিচ্ছু বুঝে উঠতে পারে না। সেই চিকিৎসা পর্বেও শুভ ভাইয়ের সঙ্গে টুকটাক আলাপ ছিল। আমার বড় ভাই যেহেতু নিউরোসার্জন, উনিও মোটামুটি ইনভলভ ছিলেন এই প্রক্রিয়ায়। পরে শুভ ভাই বিদেশে চিকিৎসার জন্য যান এবং সেজন্য তাকে অর্থনৈতিক অনেক চ্যালেঞ্জ পোহাতে হয়েছে। শুধু বলি অর্থনৈতিক অনেক চ্যালেঞ্জ পোহাতে হয়েছে, খুব বেশি বড় কেউ পাশে এসে দাঁড়াননি। যদিও জাতীয় খেলোয়াড় হিসাবে বিকেএসপির কোচ হিসাবে আশা করা যেত যে রাষ্ট্র একটা দায়িত্ব নেবে, সেটা তো নেয়নি, বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না। সবাই চিকিৎসা করে ফিরে আসছেন। ফিরে আসার পরে যখন ফিট হয়েছেন, সবাই তো অ্যাথলেট মানুষ, যখন নিজেরা ফিট মনে করছেন উনি আবার কাজে জয়েন করছেন, বিকেএসপিতে কোচিং করাচ্ছেন। এর মধ্যে হকি ফেডারেশনে কিছু রদবদল হয়েছে। হকি ফেডারেশন যেটা করলো যে এই আন্ডার-21 দলটার দায়িত্ব দিল শুভ ভাইরে। এটা গত আগস্টের ঘটনা। দেশের ততদিনে একটা পট পরিবর্তন হয়েছে, এরকম একটা অবস্থায় শুভ ভাইয়ের দায়িত্ব দিল। তারপরে যেটা ঘটলো এটা খুব অশোভন একটা ঘটনা ঘটলো। ব্যাপারটা একটু ইলাবোরেট করতে চাই না, কারণ শুভ ভাই নিজেও আমারে বললেন যে দাদা এটা আর খুব বেশি আলোচনায় না আনি। মূলত আসলে হচ্ছে কি, আমাদের হকিতে একটা ক্লাব পলিটিক্স আছে। এটা মূলত 4টা ক্লাব 4 ধরনের পলিটিক্স করে। একটা আজাদ করে, যা আজাদ বয়েজ, যারা বাংলাদেশের হকির একটা সূতিকাগার। 2 নম্বর হচ্ছে মেরিনার্স, আমার খুব পছন্দের ক্লাব এবং আমার নিকটজনের ক্লাব। মেরিনার্সও বাংলাদেশের হকিতে বিরাট অবদান আছে, এখনও পর্যন্ত দাপটের সঙ্গে সে অবদান রেখে যাচ্ছে। আবাহনীওয়ালারা করে, মোহামেডানওয়ালারা করে, এই 4টা ক্লাব খুব পলিটিক্স করে। তো সেই ক্লাব পলিটিক্সের শিকার হইলেন শুভ ভাই। শিকারটা কেমন? বাংলাদেশের একটা দুটো মিডিয়াতে এবং মূলত সোশ্যাল মিডিয়াতে এক ধরনের হেট্রেড ছড়ানো হলো, সেটা শুভ ভাইয়ের অসুস্থতার প্রতি ইঙ্গিত করে। এই জন্য খুব মনটা খারাপ হয়েছিল যে একটা মানুষের অসুস্থতা নিয়ে তো এই জাতীয়ই করা যায় না। তাদের পয়েন্ট ছিল যে শুভ ফিট না, শুভের কোয়ালিটি নিয়ে কিন্তু কেউ কোশ্চেন করার সাহস পাচ্ছিল না, কারণ শুভ তো বিকেএসপিতে প্রুভেন কোচ। ফলে শুভ ভাইকে, আর সবচেয়ে বড় কথা এই যে আন্ডার-21 দলটা, এই দলটার 18 জনের 18 জনই শুভ ভাইয়ের আগে থেকে স্টুডেন্ট। মানে এদের সবাইরে এতটুক থেকে মানুষ করছে শুভ ভাই, বিকেএসপির স্টুডেন্ট, শুভ ভাই বিকেএসপির কোচ। ফলে এদের নারী নক্ষত্র, কে কেমনে হাঁটে, কে কেমনে খায়, কে কেমনে চোখে ইশারা দেয়, সব এরা জানে। বাচ্চাগুলো আর ব্যাপারে শুভ হচ্ছে ভালো কেউ জানে না। হকি ফেডারেশন সেটাই বিবেচনায় নিচ্ছে। আর অ্যাজ হিট ফুল ফিট, কারণ এটা ফার্স্ট স্টেজে ধরা পড়ছিল টিউমারটা, সেটা পুরোপুরি অপসারণ করা হয়েছে, তার কোনো সমস্যা তো এখন নাই। ফলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ইঙ্গিতটা করা হলো যে শুভ আনফিট। তারপরে স্বজন প্রীতি করে শুভকে কোচ করা হয়েছে। এটা শুভের জন্য খুব দুঃখজনক ছিল। শুভ ভাই মানে একেবারে আমি নিশ্চিত। তো যাই হোক, শুভের একটা স্ট্যাটাস ওই সময় দেখে আমার মনে হয়েছিল শুভ কাঁদতে কাঁদতে স্ট্যাটাস দিয়েছেন। ও শেষ পর্যন্ত আমি হকি ফেডারেশনকে এবং সম্মানিত সভাপতিকে ধন্যবাদ দেবো যে তারা এইসব গুজবে এবং এইসব হেট্রেটে কান দেন নাই বলেই আজকে এত সুন্দর একটা ঘটনা ঘটছে। শুভ ভাই মাত্র সেপ্টেম্বরের শুরুতেই দলটাকে নিয়ে ক্যাম্প করা শুরু করছেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আজকে ডিসেম্বর, নভেম্বরেই ইনফ্যাক্ট খেলা শুরু হয়ে গেছে। মাস্কটে খেলা হয়েছে, ওমানের মাস্কটে।
ওখানে ছিল বিশ্বকাপ বাছাই পর্বের খেলা, খুব অল্প সময় পাইছেন সৌভাই। সেখানে সৌভাই আজকে আমারে যেটা বলতেছিলেন যে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট উনি একটা বড় রোল প্লে করছেন। উনি যত দ্রুত সম্ভব সর্বোচ্চ সাপোর্ট দিয়ে ওই যে একটু টালমাটাল পরিস্থিতি, সেপ্টেম্বরে তো কোনো কিছু সেটেল হয় নাই, ওরকম একটা পরিস্থিতিতে ক্যাম্প আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। এটা একটা বড় ব্যাপার ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে সৌভাই বলতেছিলেন আমার জন্য যেটা সুবিধা হয়েছে এবং ওদের জন্য, বাচ্চারা পরস্পরের খুব ভালো চেনে। ওরা একদম ছোটোবেলা থেকে একসঙ্গে যেহেতু বড় হয়ে উঠছে, 4জন মাত্র বিকেএসপি থেকে বের হয়েছে, বাকি 14জনই এখনও বিকেএসপির স্টুডেন্ট। ফলে এরা পরস্পরের খুব ভালো চেনে, এরা স্যারদের খুব ভালো চেনে। যদিও অফিসিয়ালি একমাত্র কোচ ছিলেন টিমের সঙ্গে শুভ ভাই, কিন্তু শুভ ভাই এখানে তার কলিগদেরও ভালো সাপোর্ট পেয়েছেন। আমাদের বিকেএসপিতে আরও কয়েকজন ন্যাশনাল খেলোয়াড় কোচ হিসাবে আছেন, তো তাদেরও ভালো সাপোর্ট পেয়েছেন, স্যারদের কথা শুনছে ওরা। এবং শুভ ভাই যেহেতু ওদের ভালো করে চেনেন, জানেন কীভাবে কী করলে ওদের থেকে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে, এবং সেই ম্যাজিক কাজ হয়ে গেছে। আমরা মাস্কটের ওমানে খেলতে গেছি এবং শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপ বাছাই পর্ব প্রথমবারের মতো পার হয়েছি, এবং কথা দরকার ছিল 6 নম্বরে থাকলেও আমরা বিশ্বকাপ খেলতে পারবো, মূল বিশ্বকাপ খেলতে পারবো, কিন্তু আমরা সেখানে 5 নম্বর হয়ে ফিরছি। অনেক বড় একটা ব্যাপার। এখন দলের সামনে খুব বেশি সময় নেই, সম্ভবত জানুয়ারিতেই মূল বিশ্বকাপ নাকি ফেব্রুয়ারিতে, আমার ঠিক মনে নেই। তো মানে সময় খুব কম। সেটা নিয়ে শুভবার যেটা বক্তব্য, যে দুটো জিনিস তিনি খুব করে চান। একটা হচ্ছে যে কোনোভাবে হোক এই ছেলেদের একটু সাপোর্ট দিতে হবে, ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে। ওরা এই ক্যাম্প চলা অবস্থায় দিনে মাত্র 400 করে টাকা পায়। এইটা ওদের জন্য আসলে ঠিক মানে ওদের মোটিভেট করার জন্য যথেষ্ট না। একটা এই বয়সে বাচ্চা হলেও 400 টাকা যথেষ্ট না। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে কোয়ালিটি ক্যাম্পের ব্যবস্থা করতে হবে। আসলে ক্যাম্পের এই দুটো মিলে একটা দাবি তার। আরেকটা বড় দাবি রাষ্ট্রের কাছে, ফেডারেশনের কাছে, সেটা হচ্ছে যে ওদেরকে যেন একটু কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলানো হয় ইন দ্য মিন টাইম। মানে বিশ্বকাপে তো আমাদেরকে আরও অনেক বড় বড় দলের সঙ্গে খেলতে হবে, খুবই বড় বড় দলের সঙ্গে, ইউরোপিয়ান জায়ান্টদের সঙ্গে খেলতে হবে। এখন তো হকি ইউরোপে চলে গেছে, আগের মতো সেই সাবকন্টিনেন্টাল হকি নাই। ফলে ইউরোপিয়ান বড় বড় দলের সঙ্গে খেলতে হবে, লাতিন আমেরিকান দলগুলোর সঙ্গে খেলতে হবে। তো এইরকম একটা অবস্থায় আপনার যদি প্রস্তুতি কোয়ালিটি না হয় এবং আপনি বড় দলের সঙ্গে খেলে অভ্যস্ত না হন, তাহলে তো ওইখানে গিয়ে একদম হতাশ হতে হবে। আমরা প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছি, প্রথমবার বিশ্বকাপ থেকে যা রেজাল্ট নিয়ে ফিরবে, ওরা যদি সবগুলো ম্যাচ হেরে ফেরে বাচ্চারা, তাও আমরা নিশ্চয়ই ওদের কংগ্রাচুলেশন বলবো। তারপরেও একটা আছে না যে একটু প্রতিরোধ করলাম, একটু নিজেদের দেখালাম, সেটার জন্য ওদেরকে একটু খেলার ব্যবস্থা করে দিতে হবে। শুভ ভাই এটা অলরেডি প্রথম আলোর যে সাক্ষাৎকার দিচ্ছেন সেখানেও বলছেন, আমাকেও বললেন। আমার ধারণা শুভ ভাই জনে জনে এই অনুরোধ করতেছেন, তার নিজের জন্য কোনো চাওয়া পাওয়া নাই। আমাকে শুভ ভাই বলতেছিলেন যে দাদা, ওই যে অসুস্থতার সময়টা, ওই অসুস্থতার সময়টা আমার বন্ধুরা আমার পাশে ছিল, মিডিয়া আমার পাশে ছিল, আপনার মতো যারা আমার ব্যক্তিগত জীবনের বন্ধু তারা আমার পাশে ছিলেন। আমার কখনো মনে হয় নাই আমি একা। ফলে আমার আসলে ব্যক্তিগতভাবে খুব বেশি চাওয়া পাওয়ার নাই। আমি আমার জীবনটা হকিতেই দিয়ে যেতে চাই। কিন্তু আমি একটু চাই শুধু বাচ্চারা যেন একটু মানসম্পন্ন জীবনযাপন এবং প্র্যাকটিসের সুযোগ পায়, আর হচ্ছে কয়েকটা ভালো প্র্যাকটিস ম্যাচ। এটা হলে হয়তো কিছু নিয়ে ফিরতে পারবো। এখনই বড় স্বপ্ন দেখার কারণে কিছু একটা নিয়ে ফিরতে পারবো। আমি সবার কাছে অনুরোধ করি যে কোনোভাবে হোক রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষকে একটু ব্যাপারটা পৌঁছায় দেওয়া, যে একজন মৃত্যুঞ্জয়ী মানুষ বাংলাদেশকে এত বড় একটা গৌরব করার সুযোগ এনে দিয়েছেন, তার এই অনুরোধটা যেন আমরা রাখি। আমরা যেন এই দলটার একটু যত্ন নেই। বিশ্বকাপে কী ফল আসবে সেটা পরের কথা। একটু যত্ন নিয়ে আমরা প্রমাণ করি যে আমাদের এই দরদটা আছে। সেই দরদটা দেখাই। এই বাচ্চাদের প্রতি 18টা বাচ্চার প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলো। তোমাদের অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় ধন্যবাদ, তোমরা তোমাদের সার্কেলের জীবনটারে সফল করছো বাচ্চারা। মানে তোমরা দেখাইছো যে একজন গুরুর জন্য তোমরা কী করতে পারো। যে গুরু মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে, ফিরে আসার পরে তার জীবনটারে সফল করছো। সবাইকে অনেক ধন্যবাদ। শুভ ভাই ভালো থাকবেন। আশা করি এর চেয়ে ভালো স্টোরি হবে আপনাকে নিয়ে বিশ্বকাপ থেকে ফেরার পরে। অনেক ধন্যবাদ।